ওকে, তো আজকের আমাদের এই ক্লাসে আমরা দ্বিজেন্দ্রলাল আর রবীন্দ্রনাথ এদের নাটকের উপরে আলোচনা করব। প্রথমেই আমি তোমাদের কাছে কিছু প্রশ্ন করছি, তারপরে আমি নোটটাকে ডিসকাস করে দেব। দ্বিজেন্দ্রলালের না যে নাট্যকার হিসাবে তার যে পরিচিতি, সেটা মূলত কোন শ্রেণীর নাটকের জন্য? দ্বিজেন্দ্রলালের নাট্যকার হিসাবে যে পরিচিতি, সেটা প্রধানত কোন শ্রেণীর নাটকের জন্য? ওকে, ঐতিহাসিক নাটক, ভেরি গুড। ঐতিহাসিক নাটক। দ্বিজেন্দ্রলালের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি? প্রথম ঐতিহাসিক নাটক কোনটি? তারাবাই। তারাবাই। ওকে, আচ্ছা। তারপরের প্রশ্ন হচ্ছে যে দ্বিজেন্দ্রলালের মেবার পতন নাটকটার প্রকাশকাল কত? মেবার পতন। মেবার পতন 1908। ওকে, শাহজাহান। শাহজাহান 1909। আচ্ছা, দ্বিজেন্দ্রলালের প্রথম পৌরাণিক নাটক কোনটি? প্রথম পৌরাণিক নাটক। পাষাণী। পাষাণী কত সালে প্রকাশিত হয়েছিল? 1900। পাষাণী ছাড়া আর কোন পৌরাণিক নাটক আছে তার? পাষাণী ছাড়া আর কোন পৌরাণিক নাটক আছে? সীতা। ওকে, সীতার প্রকাশকাল? ভীষ্ম। ওকে, ভেরি গুড। সীতার প্রকাশকাল? 1908। আর ভীষ্ম? 1914। আচ্ছা, ওকে। আচ্ছা, পরপারে এরকম কোন নাটক কি দ্বিজেন্দ্রলালের আছে? পরপারে দ্বিজেন্দ্রলালের লেখা কি? ওকে, তাহলে পরপারে কোন শ্রেণীর নাটক? কোন শ্রেণীর নাটক? সামাজিক নাটক। ওকে, পরপারের কি রচনাকাল মানে প্রকাশকাল বলা যাবে? পরপারে 1912। ওকে, আচ্ছা, 1916 সালে কোন নাটক কি প্রকাশিত হয় 1916-তে দ্বিজেন্দ্রলালের? বঙ্গনারী। সোহরাব রুস্তম লিখতে গেছো বোধহয়। মুস্তফা। মুস্তফা। আচ্ছা, বঙ্গনারী। ওকে, দ্বিজেন্দ্রলালের প্রকাশিত শেষ নাটক কোনটি? প্রকাশিত শেষ নাটক কোনটি দ্বিজেন্দ্রলালের? সিংহল বিজয়। এটা কত সালে? এটা কত সালে? 1915। 1915। আচ্ছা, তাহলে 1916 সালে আমি যখন বললাম যে কোন কাব্য কোন নাটক প্রকাশিত হয়েছে, তখন 1916 সালে, তখন তোমরা বললে বঙ্গনারী, সোহরাব রুস্তম, এগুলো। তো বললাম যে তাহলে ওর শেষ নাটক কোনটি, সে মানে প্রকাশিত শেষ নাটক। ওকে, তখন বলছো 15 সালের কথা। আচ্ছা, ওকে, আচ্ছা, ঠিক আছে, চলো। চন্দ্রগুপ্ত নাটকটি কত সালে প্রকাশিত হয়? চন্দ্রগুপ্ত।
চন্দ্রগুপ্ত কবে প্রকাশিত হয়? 1911। ওকে। চন্দ্রগুপ্ত নাটকের নায়ক চরিত্র কে? চন্দ্রগুপ্ত নাটকের নায়ক চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র যাই বলে যে আমরা কাকে বলতে পারি? কাকে বলা যেতে পারে? আচ্ছা, যাই হোক, এই প্রশ্নের উত্তর আমরা পাইনি এখনো। ঠিক আছে। রবীন্দ্রনাথের সাথে সম্পর্কিত রবীন্দ্রনাথের সাথে সম্পর্কিত দ্বিজেন্দ্রলালের কোনো নাটক আছে কি যেটা রবীন্দ্রনাথের সঙ্গে বিশেষভাবে সম্পৃক্ততার কারণে নিন্দিত বা নন্দিত? আনন্দ বিদায়। ওকে, আনন্দ বিদায়। আচ্ছা, এখানে রবীন্দ্রনাথের সঙ্গে কি ধরনের সম্পর্ক বা সম্পৃক্ততা আছে আনন্দ বিদায় নাটকে? সমালোচনামূলক। ওকে। আচ্ছা, আনন্দ বিদায় কোন শ্রেণীর নাটক? কোন শ্রেণীর নাটক আনন্দ বিদায়? প্রহসন। ওকে, ভেরি গুড, প্রহসন। আচ্ছা, আনন্দ বিদায় ছাড়া আর তিনটি প্রহসনের নাম বলতে পারবে? তিনটি প্রহসনের নাম বলতে পারবে দ্বিজেন্দ্রলালের আনন্দ বিদায় ছাড়া? এক ঘরে কল্কি অবতার, সুখী পরিবার, ওকে, পুনর্জন্ম, হ্যাঁ, প্রায়শ্চিত্ত, ওকে, ভেরি গুড। ঠিক আছে, এগুলোই। বিরহ, ওকে ওকে, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে যে দ্বিজেন্দ্রলালের লেখা পৌরাণিক নাটকের সংখ্যা কত? পৌরাণিক নাটকের সংখ্যা কত? পৌরাণিক নাটকের সংখ্যা কত? 3। ওকে, ভেরি গুড, 3। ঠিক আছে, ওকে, ঠিক আছে। দ্বিজেন্দ্রলাল ছাড়া এবার আসি রবীন্দ্রনাথে। রবীন্দ্রনাথের লেখা প্রথম নাটক কোনটি? প্রথম নাটক কোনটি প্রকাশিত বলতে পারো? প্রথম নাটক প্রতিভা। ওকে, আচ্ছা। রবীন্দ্রনাথের ক্ষেত্রে আমরা যেভাবে জিজ্ঞেস করি, আচ্ছা, ডাকঘর নাটকটির প্রকাশকাল বলা যাবে? ডাকঘর, বাল্মীকি প্রতিভা, ওকে। ডাকঘর 1912। আচ্ছা, 1908 সালে রবীন্দ্রনাথের কোনো বিখ্যাত নাটক আমরা বলতে পারবো? ডাকঘর, 1908 সালে শারদ উৎসব, ওকে, মুকুট, ওকে, আচ্ছা। রক্তকরবী কত সালে প্রকাশিত হয়? রক্তকরবী, রক্তকরবী 1924। আচ্ছা, 1926 সালে কোন নাটক প্রকাশিত হয়, নামকরা নাটক? রক্তধারা,
নটির পূজা। ওকে, আচ্ছা ঠিক আছে, দেখা যাক। অচলায়তন নাটকটির প্রকাশকাল কত? অচলায়তন নাটকটির প্রকাশকাল 1912। ওকে ওকে। আর অচলায়তন নাটকের যে লঘু সংস্করণ বা অভিনয়যোগ্য সংস্করণ সেটার নাম কি? রক্তকরবী নাটকের গুরু। ওকে, ভেরি গুড। এই রক্তকরবী বলি কেন, অচলায়তনের গুরু। ওকে, ভেরি গুড। আচ্ছা, রক্তকরবী 1926। ওকে, ঠিক আছে। আমি সে কারণে এই প্রশ্নটা আবার ওইভাবে জিজ্ঞেস করেছিলাম। ওকে, ঠিক আছে। রবীন্দ্রনাথ গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন এরকম কোন নাটকের নাম কি আমরা বলতে পারবো? গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন। তাসের দেশ। বিসর্জন। বিসর্জন কি গল্প থেকে দিয়েছেন? শোধবোধ। আচ্ছা, তাসের দেশ সুমিত বলেছো, কোন গল্প থেকে বলতে পারবে? আচ্ছা, একটি আষাঢ়ে গল্প থেকে। ওকে। শোধবোধ এটা বলছো কর্মফল থেকে। আচ্ছা, মুনিরা বলছে উপন্যাস থেকে। ওকে। বৌঠাকুরানীর হাট অবলম্বনে প্রায়শ্চিত্ত। ওকে। আচ্ছা চলো, ঠিক আছে ঠিক আছে। আর জিজ্ঞেস করছি না, এবার আমরা আলোচনা করি। তোমাদের প্রায় সমস্ত প্রশ্নের উত্তরই ঠিক হয়েছে, দুটো একটা ক্ষেত্রে আমরা একটু ভেবে দেখতে পারি যে আমরা যেটা বলেছি তার সাথে বাস্তবটা পুরোপুরি মিলছে কিনা। শুরু করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এক মিনিট। দেখো, দেখতে পাচ্ছ তোমরা? ওকে, আমরা দ্বিজেন্দ্রলালের ওপরে প্রথমে আলোচনা করি। ওকে, তো এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এক ঘরে এই নাটকটা 1889-তে প্রথম প্রহসন। এইটা নিয়ে কেউ কেউ দ্বিমত পোষণ করেন, সেই বিষয়ে আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রহসন রচনা দিয়ে দ্বিজেন্দ্রলাল বাংলা নাট্য জগতে প্রবেশ করেন বা নাট্য জগতে আবির্ভাব হয় তার, এটাও এই সংক্রান্ত প্রশ্ন। প্রহসন দিয়েই তার যাত্রা শুরু হয় বাংলা নাটকের জগতে। এরপরে কল্কি অবতার, বিরহ, ত্রহস্পর্শ, এগুলো সবই হচ্ছে প্রহসন। ওকে, দ্বিজেন্দ্রলালের ক্ষেত্রে সাল সবকটাই মুখস্থ করতে হবে আমাদের, একটু কষ্ট করে হলেও।
পাশানি তার প্রথম পৌরাণিক নাটক, যেটা 1900 সালে প্রকাশিত হয়। এরপরে আবার প্রায়শ্চিত্ত, প্রহসন। রবীন্দ্রনাথের ক্ষেত্রেও প্রায়শ্চিত্ত নাটক রয়েছে, বলে এইগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে, গুলিয়ে ফেললে চলবে না। আচ্ছা, এরপরে তারাবাই হচ্ছে তার প্রথম ঐতিহাসিক নাটক, 1903 সালে প্রকাশিত হলো তারাবাই। যেহেতু ঐতিহাসিক নাটক রচনার জন্য তিনি সব থেকে বিখ্যাত, ফলে এই যে ঐতিহাসিক নাটকগুলো, এই নাটকগুলো একেবারে ঠোঁটস্থ করে রাখতে হবে আমাদের। ওকে, রানা প্রতাপ এটা 1905-এ, দুর্গা দাস 1906, এগুলো অত গুরুত্বপূর্ণ নয়, তবুও পড়তে হবে। আর নূরজাহান, মেবার পতন, শাহজাহান, এই যে নাটকগুলো, এগুলো তার বিখ্যাত, এবং চন্দ্রগুপ্ত, এগুলো তার বিখ্যাত ঐতিহাসিক নাটক। তাহলে নূরজাহান 1908, মেবার পতন 1908-এ, আর শাহজাহান 9, চন্দ্রগুপ্ত 11। এই যে 8 সালে তার দুটো, আর 9 আর 11 সালে দুটো, এই চারটে তার বিখ্যাত, সবচেয়ে বিখ্যাত, এগুলো আলাদা করেই পড়তে হবে। আচ্ছা, এবং অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে, বাকিটা আমরা ওই প্রাসঙ্গিক তথ্যের ওখানে গিয়ে আলোচনা করব। আনন্দ বিদায় এটা 1912 সালে প্রকাশিত হয়েছিল, এটা হচ্ছে প্রহসন। অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথের সাথে দ্বিজেন্দ্রলালের সম্পর্ক যে খুব খারাপ ছিল ব্যাপারটা এমন নয়, ভালো মন্দ মিশিয়েছিল। আনন্দ বিদায় 1912-তে প্রকাশিত হলো। তিনি এখানে রবীন্দ্রনাথের যে একটা রোমান্টিক ভাবনা, সেটাকে একটু ব্যঙ্গ করে কথা বললেন। তার মধ্যে একটা অশ্লীলতার প্রসঙ্গ উনি টেনে আনার চেষ্টা করলেন। মূলত তার জন্য এই যে নাটক অভিনয়ের প্রথম যে অভিনয়টা হচ্ছিল, সেই প্রথম অভিনয় রজনীতেই দর্শক ওনাকে মারতে গেছিল। তো তার ফলে যাই হোক একটা সময়ে গিয়ে অভিনয়টা বন্ধও হয়ে যায়। তো আনন্দ বিদায় 1912। পরপারে 12, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। ভীষ্ম 14, এটাও খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, এখানে রয়েছে সিংহল বিজয়, এইগুলো মোটের ওপর আর কি। তো তোমরা এগুলো জাস্ট একবার একটু চোখ বুলিয়ে রাখবে, কিন্তু প্রশ্ন যা আসার সেগুলো হচ্ছে এই ওপর থেকেই আসবে। ওকে, কিন্তু হ্যাঁ, এইটা মাথায় রাখবে যে তার 3টে পৌরাণিক নাটক ছিল, আমরা দেখেছি। এখানে আলাদা করে যদি আমরা দেখি, তাহলে প্রহসন হচ্ছে এই 7টা। এরপরে আমরা এখানে দেখব পৌরাণিক নাটক এই 3টে, আর ঐতিহাসিক নাটক, যেটার জন্য তিনি বিখ্যাত সবচেয়ে, ঐতিহাসিক নাটক হচ্ছে 9টা। শুরু আর শেষটা অবশ্যই ভালো করে দেখে রাখতে হবে, আর মাঝখানের যেগুলো ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি সেটা। সুতরাং তারাবাইয়ের সাল মুখস্থ করতে হবে, সোরাজ রুস্তমের সাল মুখস্থ করতে হবে, আর মাঝখানে যেগুলো, এর মধ্যে রানা প্রতাপ, নূরজাহান, মেবার পতন, শাহজাহান, চন্দ্রগুপ্ত, এই কটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই 4টের বেশি করে পড়ে রাখতে হবে সাল তারিখ। আচ্ছা, এরপরে সামাজিক নাটক আছে এই দুটো, জাস্ট দুটো একটুখানি মনে রাখলেই হবে। এদের সাল যে খুব ইম্পর্টেন্ট তা নয়, তবে দ্বিজেন্দ্রলালের যে কটার রচনা, তার সব কটারই সাল যারা পারবে তারা পড়ে রাখলে তারা অনেক লাভ করবে এক্ষেত্রে। ওকে, এই হচ্ছে সাল তারিখ। আর এর উপরে তথ্য, অল্প কিছু তথ্য আমাদের পড়তে হবে, সেগুলো আমি এরপরে আলোচনা করছি। দেখা যাচ্ছে তো? দেখো, দ্বিজেন্দ্রলালের যে তথ্যগুলো, সেটা হচ্ছে ধরো সমাজ বিভ্রাট কল্কি অবতার, যাই হোক, এর মানে টোটাল নামটা হচ্ছে এটা হচ্ছে দ্বিজেন্দ্রলালের প্রথম প্রকাশিত প্রহসন, ঠিক আছে, প্রথম প্রকাশিত প্রহসন। এবার ঘটনা হচ্ছে যে দ্বিজেন্দ্রলালের যে 1889 সালে এক ঘরে, যেটাকে দ্বিজেন্দ্রলালের প্রথম প্রকাশিত প্রহসন, আমরা এর আগের যেটা আর কি সাল তারিখ যেখানে দিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে এক ঘরে হচ্ছে তার লেখা প্রথম প্রহসন।
আবার এখানে আমরা বলছি যে ওটা নয়, তারপরে যেটা কল্কি অবতার এটাই হচ্ছে প্রথম। ঠিক আছে, তো আপাতত আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই কল্কি অবতার এটাকেই আমরা প্রথম বলে ধরে এই পরীক্ষাটা দিই। অ্যাকচুয়ালি এটা নিয়ে আমি দুই জায়গায় দুই রকম মত পেয়েছি এবং দুটোই খুব গুরুত্বপূর্ণ সোর্স, সেই কারণে ওখানে আমি কোনো ডিসিশন নিতে পারিনি। ওকে, বাট এই কল্কি অবতার এইটাকে অনেকে বলছেন বা অনেকে বলে থাকেন, তো স্বাভাবিকভাবেই এইটাকে এখানে রাখা হয়েছে। আর ওই যে এক ঘরে ওটাকে আমি প্রথমে ওই লিস্টটা পেয়েছিলাম এবং ওইটাকে ক্যান্সেল করার মতো সেরকম জোরালো আমি পাইনি, এই জন্য ওটাও রাখা হয়েছে। ফাইনাল ডিসিশনটা আমি তোমাদেরকে জানাবো অবশ্যই পরীক্ষার আগে। এই যে পাঁচটা সম্প্রদায়কে এমন না যে এদের নাম মুখস্থ করতে হবে, কিন্তু হিন্দু, ব্রাহ্মণ, গৌড়া, পণ্ডিত, বিলেত ফেরত, ইনফ্যাক্ট এই নব্য হিন্দু, তো হিন্দু সমাজের এই মূলত পাঁচটা সম্প্রদায়কে ভীষণভাবে ব্যঙ্গ করা হয়েছে এই কল্কি অবতারে। এই তথ্যটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, এরপরে বিরহ, এইটা রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিলেন দ্বিজেন্দ্রলাল, যদিও পরবর্তীতে তাদের সম্পর্কটা ঠিক থাকেনি। ওকে, ত্রহস্পর্শ বা সুখী পরিবার, মানে টোটাল নাটকটার নাম হচ্ছে এটা নাটকটার পরবর্তীতে নাম হয় বহুত আচ্ছা। ওকে, বিলেত ফেরত সমাজের অর্থলোলুপতা, কৃত্রিমতা, বিলাসিতার চিত্র এখানে আঁকা হয়েছে। তাহলে বহুত আচ্ছা এই নামটা হচ্ছে বিলেত কি বলে ত্রহস্পর্শ বা সুখী পরিবার এই নাটকটার নাম। আচ্ছা, আর এখানে বিলেত ফেরত সমাজকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে বা তাদের যে ব্যভিচারিতা বা ভণ্ডামি সেটাকে তুলে ধরা হয়েছে। পুনর্জন্মে সুকুমার সেনার অজিত কুমার ঘোষ, যারা নাকি বিশেষ করে অজিত কুমার ঘোষ, তার তো বিখ্যাত বই আছে বাংলা নাটকের ইতিহাস, তো সুকুমার সেনার অজিত কুমার ঘোষ বলছেন পুনর্জন্ম এটা হচ্ছে দ্বিজেন্দ্রলালের শ্রেষ্ঠ প্রহসন। ওকে, তাদের বক্তব্য এখানে পরীক্ষায় আসলে এভাবেই আসবে, কখনো এভাবে আসবে না যে তার শ্রেষ্ঠ প্রহসন কোনটি, এভাবেই আসবে যে সুকুমার সেন ও অজিত কুমার ঘোষের মতে তার শ্রেষ্ঠ প্রহসন কোনটি এটা। আর আনন্দ বিদায় তার জীবদ্দশায় প্রকাশিত শেষ গ্রন্থ, এরপরই তিনি মারা যান। তো এইখানে রবীন্দ্রনাথকে আক্রমণ করা হয়েছে এই নাটকে স্বাভাবিকভাবে। মানে আমরা একটু আগে কথা বলেছি, রানা প্রতাপ সিংহ এটা উৎসর্গ করেছেন দীনবন্ধু মিত্রকে। আমাদের এই উৎসর্গ কোনটা কে কাকে করেছেন এই বিষয়ে আমাদের পড়তে হবে, যারা নাকি আমাদের সিলেবাসে রয়েছেন সেই মানুষগুলোর কাকে কোনটা উৎসর্গ করা হয়েছে এইটা আমাদের একটু জেনে রাখতে হবে। ওকে, এই হচ্ছে বিষয়। আর যদি কোনো নাটক বা কোনো গ্রন্থ খুব বিখ্যাত ব্যক্তিকে উৎসর্গ করা হয়ে থাকে তবে সেইটা, আর হচ্ছে বাকিটা সিলেবাসের মধ্যে যারা আছেন তাদের মধ্যেই ঘুরে ফিরে হবে। সোহরাব রুস্তম, এখানে পারস্যের কবি ফেরদৌসির ফার্সি ভাষায় লেখা মহাকাব্য শাহনামা থেকে কাহিনী গৃহীত হয়েছে, সোহরাব রুস্তমের কাহিনী, তথ্যটা পড়ে ফেলতে হবে। নূরজাহান দ্বিজেন্দ্রলালের শ্রেষ্ঠ ঐতিহাসিক ট্র্যাজেডি ধর্মী নাটক। ওকে, শ্রেষ্ঠ ঐতিহাসিক ট্র্যাজেডি মানে নূরজাহান অ্যাকচুয়ালি শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক নয়। ওকে, ঐতিহাসিক ট্র্যাজেডি এইটা হচ্ছে এই নাটকটা, সেই ধরনের শ্রেষ্ঠ নাটক আমরা বলতে পারি। শ্রেষ্ঠ নাটক অ্যাকচুয়ালি শাহজাহান। আচ্ছা, উৎসর্গ করেন কাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সুতরাং মাথায় রাখতে হবে শ্রেষ্ঠ ঐতিহাসিক ট্র্যাজেডি, ট্র্যাজেডিটা যোগ থাকতে হবে। ওকে, এরপরে মেবার পতন, এখানে বলছে যে দ্বিজেন্দ্র জীবন দর্শনের ছায়াপাত ঘটেছে, এটা আসবে না। এই নাটকে মানসী চরিত্রটাকে বলা হয় দ্বিজেন্দ্রলালের মানস কন্যা। ওকে, মানসী চরিত্রটাকে উৎসর্গ করেন মাইকেল মধুসূদন দত্তকে। তিনটে তথ্য ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে তাই উল্লেখ করা রয়েছে। শাহজাহান দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক, তাহলে শাহজাহান হচ্ছে শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক। উৎসর্গ করেন কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এই উৎসর্গগুলো একটু মুখস্থ করে রাখতে হবে। সিংহল বিজয় দ্বিজেন্দ্রলালের দীর্ঘতম নাটকের, আর অন্য কোনো তথ্য নেই। আচ্ছা, সীতা দ্বিজেন্দ্রলালের শ্রেষ্ঠ পৌরাণিক নাটক। ওকে, সীতা। আচ্ছা, আর পরপারে বলছে দ্বিজেন্দ্রলালের শ্রেষ্ঠ সামাজিক নাটক, আর এখানে বলিদান নাটকের ছায়াপাত ঘটেছে গিরিশচন্দ্রের। তাহলে এই হচ্ছে এর তথ্য। আর এখানে তোমার কি বলে
চন্দ্রগুপ্ত থেকে একটা তথ্য একটুখানি তোমরা লিখে নিও, হ্যাঁ, এখানে উল্লেখ করা ভুলে গেছি। চন্দ্রগুপ্ততে অ্যাকচুয়ালি নামটা চন্দ্রগুপ্ত, বাট এর যে প্রধান চরিত্র সে চন্দ্রগুপ্ত নয়, প্রধান চরিত্র হচ্ছে চাণক্য। ওকে, যাকে আমরা কৌটিল্য বলেও জানি বা অনেকে মনে করি আর কি। তো তিনি ছিলেন প্রধান। চন্দ্রগুপ্ত নামটা দেওয়া রয়েছে, কিন্তু চন্দ্রগুপ্তকে অ্যাকচুয়ালি তৈরি করা এবং তাকে চালিত করার পিছনে যে মস্তিষ্ক সেটা ছিল চাণক্যের। সুতরাং চাণক্যই এই নাটকে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। এই হচ্ছে ব্যাপার। এই তথ্যগুলো একটু পড়ে ফেলবে, আশা করা যায় এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে। ওকে, আর রবীন্দ্রনাথের ক্ষেত্রে ওকে, আচ্ছা, রবীন্দ্রনাথের ওই কি বলে সাল ওয়াইজ তালিকাটা দেখবে তোমাদেরকে শেয়ার করা হয়েছে ইয়েতে, স্টাডি ম্যাটেরিয়ালে। ফলে ওইটা আমি এখানে আসলে আজকে একটু অসুবিধা হচ্ছে, টেকনিক্যালি একটু প্রবলেম হচ্ছে। একটা ভাই ও কম্পিউটারটা ব্যবহার করেছে, বোধহয় কিছু আপডেট দিয়েছে, যার ফলে সবকিছু ওপেন করা যাচ্ছে না বা ঠিকমতো কাজ করা যাচ্ছে না। ওকে, রবীন্দ্রনাথের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথই একমাত্র নাট্যকার আমার বাংলা সাহিত্যে যার নাটকের শ্রেণী বিভাগ বা অন্যান্যগুলো ঠিক বাংলা নাটকের এতদিন প্রচলিত যে নাট্যধারা তার সঙ্গে পুরোটা মেলে না। গীতিনাট্য তার নাটকের ক্ষেত্রে শ্রেণীগুলো একটু আলাদা আলাদা হয়ে যায় আমরা যখন দেখেছি। গীতিনাট্য, ওকে, এখানে বলছে যে বাল্মীকি প্রতিভা প্রথম, কালমৃগয়া, মায়ার খেলা, এর তিনটেরই সাল পড়ে ফেলতে হবে, তিনটেরই সাল পড়তে হবে। আচ্ছা, এরপরে কাব্যনাট্য, রুদ্রচন্ড, প্রকৃতির প্রতিশোধ, চিত্রাঙ্গদা, মালিনী। ওকে, এর সাল খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, তোমরা এই নামগুলো পড়ে ফেলতে পারো। আর যদি পারো একান্ত, তাহলে এই প্রকৃতির প্রতিশোধ আর মালিনী এই দুটোর সাল একটু পড়ো। যদিও আমরা পরে নৃত্যনাট্য, চিত্রাঙ্গদা দেখব। তো তোমরা একটু নিজেদের বোঝার সুবিধার জন্য এবং কনসেপ্টটাকে ভালো করে ধারণা করার জন্য এই দুটো সালে যে করা হয়েছে সেইটা একটুখানি ভালো করে নজরে রেখো, এই হচ্ছে বিষয়। আর সাল নিয়ে একটু ভাবনা চিন্তা করলে মানে যেটা করা সেটা হচ্ছে যে একদম গোগ্রাসে মুখস্থ করতে গেলে আন্দাজে তখন গুলিয়ে যায়, কিন্তু একটু ইয়ে করো, ট্যালি করে যে আচ্ছা এই সালে এইটা লেখা হয়েছিল, এই সেটা তোমাকে মুখস্থ করবে সেই মেন্টালিটি নিয়ে নয়। রবীন্দ্রনাথের টোটাল নাটকের পারম্পর্যটাকে বুঝে নেওয়া এবং সেটাকে ভালো করে রপ্ত করে নেওয়া, যদি একটু দেখো তাহলে সালগুলো বেশি মনে থাকা সম্ভব। আচ্ছা, তো যেখানে কাব্যের আকারে নাটক লেখা হয়েছে সেটা হচ্ছে কাব্যনাট্য। ওকে, এই হচ্ছে ব্যাপার। এরপরে রয়েছে নাট্যকাব্য, মানে যেখানে কাব্যটাই প্রধান কিন্তু নাটকের ঢঙে কাব্যটাকে লেখা হয়েছে। ওকে, এরকম, সেটা হচ্ছে নাট্যকাব্য। যেমন কাহিনীতে রয়েছে বেশ কয়েকটা, আমাদের কাহিনী একটা কাব্যগ্রন্থ। আমরা কাব্য কবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথের কাহিনীটা পড়ি, 1900 কথা পড়ি। ওকে, আবার নাটকের ক্ষেত্রে আমরা যখন আলোচনা করছি তখন নাট্যকাব্যের মধ্যে ফেলছি, কারণ ওটার মধ্যে তো নাট্যগুণ আছে, সেই জন্য নাটকের অন্তর্ভুক্ত, কিন্তু ওটাতে নাট্যগুণটা প্রধান নয়, প্রধান হচ্ছে কাব্যগুণ। সেই কারণে আমরা ওটার একটা নতুন নাম করা হয়েছে নাট্যকাব্য। ওকে, যেখানে রয়েছে বিদায় অভিশাপ 1894 এর কাহিনীতে ছোট ছোট অনেকগুলো নাট্যকাব্য রয়েছে, মানে নাটক ধর্মী কবিতা। আচ্ছা, নিয়মানুগ নাটক, এইটা ভাগটা হয়েছে এরকম যে এর আগে যেগুলো সেগুলো রবীন্দ্রনাথের একটা স্পেশালিটি ছিল তার মধ্যে। রবীন্দ্রনাথ পর্যন্ত এই জাতীয় নাটক অন্য কেউ এভাবে লেখেননি।
এবার এলো নিয়মানুগ নাটক, মানে যেভাবে নর্মালি আর 5টা নাটক লেখা হয় সেভাবে। এখানে রাজা ও রানী, এটা ছিল তার প্রথম নিয়মানুগ নাটক। 89, বিসর্জন 90, মুকুট 7, প্রায়শ্চিত্ত 9। সব কটার সাল পড়তে হবে, মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপরে রূপক সাংকেতিক নাটক। অ্যাকচুয়ালি রূপক আর সাংকেতিক আলাদা করে ভাগ করা মুশকিল বলেই আমরা এখানে করিনি। আমরা সবকটাই বা বেশিরভাগ ক্ষেত্রে রূপক সাংকেতিক নাটক হিসাবেই দেখানো হয়েছে, বাট কোনো কোনো ক্ষেত্রে রূপক আর সাংকেতিকটাকে একটু আলাদা করে দেখানোরও চেষ্টা চলেছে, আমরা দেখেছি। আমরা কিন্তু নাট্যকার মানে নাট্য সাহিত্যের ইতিহাসকারদের ধারণা অনুযায়ী আমরা এখানে আর আলাদা করিনি। শারদোৎসব 1908, রাজা 1910, ডাকঘর 1912, অচলায়তন 12, মুক্তধারা 22, রক্তকরবী 26, কালের যাত্রা 1932, আর তাসের দেশ ফাল্গুনীয়, এই জাতীয় এরকম। কাব্যনাট্য আর নাট্যকাব্য দুটো আরেকবার বলুন। দেখো, কাব্যনাট্য হচ্ছে সবসময় মনে রাখবে যে শেষে কি লেখা থাকছে, শেষে। ওকে, যখন কাব্য নাট্য থাকছে তখন মনে রাখবে নাটকটাই প্রধান, মানে সেখানে নাটকের যে গুণ সেটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, কাব্যটা গৌণ, ফর্মটা কাব্যের, বাট সেখানে নাটকটাই মুখ্য। আবার যদি বলে নাট্যকাব্য, তাহলে সেখানে কাব্যটাই প্রধান, নাটক বা নাটকের গুণটা সেখানে গৌণ, নাটকের ফর্মে কাব্য লেখা হচ্ছে। যেমন যদি আমি বলি যে কি বলে গান্ধারীর আবেদন, ওকে, তো গান্ধারীর আবেদন দেখো সেটা আসলে যতটা না নাটক তার চেয়ে বেশি কবিতা, কিন্তু ওখানে নাট্যগুণও রয়েছে, তাই ওটাকে আমরা বলছি নাট্যকাব্য। কিন্তু কাব্যনাট্য হচ্ছে যেটা মূলত নাটক, কিন্তু সেখানে কাব্যের ফর্ম বা কাব্যের গুণ রয়েছে, এরকম। ইভেন এই সময়কালের প্রায় সবাই কাব্যনাট্য লিখেছেন, যদিও সেগুলোকে আমরা কাব্যনাট্য বলি না, মানে অনেকেই কাব্যের ঢঙে লিখেছেন, কিন্তু আমরা সেটাকে কাব্যনাট্য বলি না। রবীন্দ্রনাথের ক্ষেত্রে একটা স্পেশালি এই নামটা আলাদা করে দেওয়া হয়েছে, যেহেতু নাট্যকাব্যও আছে তার জন্য। আচ্ছা, যদি এরপরও বুঝতে অসুবিধা থাকে বলবো। ওকে, তো রূপক সাংকেতিক নাটকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, মুক্তধারা, রক্তকরবী, কালের যাত্রা। ওকে, কৌতুক নাটক বা প্রহসন, গোড়ায় গলদ, বৈকুণ্ঠের খাতা, হাস্য কৌতুক, ব্যঙ্গ কৌতুক, চিরকুমার সভা, এগুলো। ওকে, তো এর মধ্যে সাল পড়তে হবে চিরকুমার সভা, গোড়ায় গলদ আর বৈকুণ্ঠের খাতার, এই তিনটের। ওকে, এই হচ্ছে বিষয়। নৃত্যনাট্য, নৃত্যনাট্যটা নটির পূজা, সাপমোচন, তাসের দেশ, নৃত্যনাট্য চিত্রাঙ্গদা, নৃত্যনাট্য চণ্ডালিকা, শ্যামা। এর মধ্যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নটির পূজা, এটা ভালো করে করতে হবে, তাসের দেশ এটা ভালো করে করতে হবে, শ্যামা, এই কটার সালটা ভালো করে পড়ে রাখতে হবে। ওকে, আর এই যে আমাদের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা, দেখো আমাদের শুধু চিত্রাঙ্গদা নাটকটা ছিল আগে, আর এখন হচ্ছে নৃত্যনাট্য চিত্রাঙ্গদা, সেরকম চণ্ডালিকা, এগুলো জাস্ট একটুখানি সালটা দিকে রাখলে হবে। নৃত্যনাট্যে অ্যাকচুয়ালি এগুলোও নাটক, কিন্তু এখানে যেটা হচ্ছে এর আগে রয়েছে একটা গীতিনাট্য, সেখানে গানের ভাগটাই মানে বেশি। রবীন্দ্রনাথ তার মতো করে, যেহেতু তিনি কবি, সেহেতু মানে এটা যতটা না সমাজ বাস্তবতার জায়গা থেকে করা, তার চেয়ে অনেক বেশি একজন কবি তার নিজের যে ভাবনাগুলো, সেই ভাবনাগুলো এখানে ফুটে উঠেছে বেশি করে। নৃত্যনাট্যটাও সেরকম, এখানে নৃত্যটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, এই হচ্ছে ব্যাপার। সামাজিক নাটক, গৃহপ্রবেশ, শোধবোধ, বাঁশরি। এর মধ্যে গৃহপ্রবেশটা প্রথম, এটা পড়তে হবে, আর বাঁশরিটা শেষ পর্যন্ত এটা পড়তে হবে। শোধবোধ এটা আমরা জানি যে গল্প থেকে নেওয়া হয়েছে, ফলত সেই জায়গা থেকে মানে সালটা এসেও যায়। তোমরা চাইলে এই সালটা পড়ে রাখতে পারো, নাও যদি মনে করো যে খুব কষ্ট হচ্ছে ছেড়েও দিতে পারো। আচ্ছা, ঋতুনাট্য আলাদা কিছুই নয়, এখানে ঋতুর বিভিন্ন ঋতুকে মাথায় রেখে লিখেছিলেন, অভিনয়ও সেরকম ভাবে হয়েছিল, আলাদা করে এরকম আর কি নাম দেওয়া হয়েছে।
হ্যাঁ, এবং সেই রীতিগুলোকেই এখানে অ্যাকচুয়ালি প্রেজেন্ট করা হয়েছে বা রিপ্রেজেন্টও করা হয়েছে অনেক ক্ষেত্রে। এই হচ্ছে বিষয়। এখানে শুধু এই ফাল্গুনী 1916 এইটাই শুধু মনে রেখো আর নয়, বসন্ত নাটকটা একটা বিশেষ কারণে উৎসর্গের জন্য গুরুত্বপূর্ণ, বাকি গুরুত্বপূর্ণ নয়, বাট নামগুলো একটু মনে রেখো যে এগুলো এই জাতীয় নাটক। আচ্ছা, গীতিনাট্যে এখানে আমরা যে ব্যাখ্যাগুলো করেছি সেটা একটু একটু করে তুলে দেওয়া হয়েছে যাতে তোমাদের একটু বুঝতেও মনে রাখতেও একটু সুবিধা হয়। গীতি হলো উপায় আর নাটক হলো উদ্দেশ্য। অ্যাকচুয়ালি তিনি নাটক লিখতে চেয়েছেন গীতি গানের মধ্যে দিয়ে নাটকের ইয়েটা এগিয়েছে। দেখো, আমরা যদি গুরু নাটকের কথা বলি, তাহলে গুরু নাটকেও গান আছে, কিন্তু সেই গানটা ওই গোটা নাটকটার অ্যাকচুয়ালি উপায় নয়, গোটা নাটকটাই গানের মধ্যে দিয়ে এগোয়নি। কিন্তু গীতিনাট্যে সেখানে দেখা যাবে যে ডায়লগ খুব সামান্য, গীতিটাই সেখানে গানটাই একের পর এক এসে যাচ্ছে এরকম। আচ্ছা, গীতিরস নাটকের রসকে আচ্ছন্ন করে দেবে না, মানে নাটকের রসটাই প্রধান থাকবে, গীতিরস তার উপায় হিসাবে উঠে আসবে, মানে সেটাকে আরো সুন্দর করে তুলবে। আচ্ছা, এখানে গীতি নাটকেরই প্রয়োজনে অন্তর্ভুক্ত, গানগুলো নাটকের প্রয়োজনে রাখা হয়, আর কিছু না। কাব্যনাট্যে বলছে এখানে কাব্য হলো উপায় আর নাটক হলো উদ্দেশ্য, একই জিনিস। আচ্ছা, এরপরে নাট্যকাব্য, সেখানে নাট্যগুণ ও বৈশিষ্ট্য থাকবে কিন্তু কাব্যরস প্রধান হয়ে উঠবে এখানে। ওকে, রূপক নাটক আর সাংকেতিক নাটক আলাদা করে একটু আমি এখানে দিয়ে রেখেছি, তোমরা চাইলে একবার একটু পড়ে নেবে। কিন্তু ওখানে আমরা রূপক সাংকেতিক নাটক একসঙ্গে করেছি, তার কারণ হচ্ছে, আচ্ছা এটা ব্যাখ্যা করি তারপরে ওই ওই বিষয়টা বলবো ওখানে। দেখো, বক্তব্য বিষয় বোঝাতে দুটো কাহিনীর অবতারণা করা হয়, একটা বাহ্যিক কাহিনী, একটা আভ্যন্তরীণ। ওকে, বাহ্যিক আপাত চেনা সহজ কাহিনী বা ঘটনা থেকে অন্তর্নিহিত কাহিনী বা ঘটনাকে বুঝে নিতে হয়, এর আবেদন আমাদের বুদ্ধির কাছে। এই নাটক উদ্দেশ্যমূলক, বাহ্যিক কাহিনীর সাহায্যে অন্তর্নিহিত কাহিনীকে ব্যাখ্যা করে বুঝে নিতে পারলেই তৃপ্তি। উদাহরণ অচলায়তন। অচলায়তন নাটকের বাহ্যিক একটা কাহিনী আছে যে এরকম একটা বিল্ডিং থাকবে, সেই বিল্ডিং এ কিছু মানুষ তারা নিয়ম কানুন মানেন টানেন এটা সেটা। সেখানে আসবে পঞ্চকের মতো একটা ক্যারেক্টার যে নাকি সমস্ত কিছু উল্টে পাল্টে দেবে, এবং ফাইনালি যিনি নাকি ওই অচলায়তনের, যিনি নাকি যাকে নাকি তারা সব থেকে তাদের উপাস্য মনে করতেন, তাদের তাদের পথপ্রদর্শক মনে করতেন, তিনি এসে তাদের এই আচার আচরণকে অ্যাপ্রুভ করলেন না এবং সমস্তটাকে ভেঙে তিনি নতুন ভাবে ওখানে আর কি আনন্দের একটা জোয়ার আনলেন, আলো হাওয়া এগুলোকে সহজ প্রবেশের অনুমতি দিলেন। এ হচ্ছে বাহ্যিক কাহিনী। এবার এর ভেতরে একটা আভ্যন্তরীণ কাহিনী এগোতে থাকে, আমরা প্রত্যেকটা কথার পিছনে পিছনে আরেকটা কথা পাই, সেটা হচ্ছে এই যে কুসংস্কার আচ্ছন্ন ভারতবর্ষ বা আরো বেশি করে যে হিন্দু সমাজ, সেইটাকে রবীন্দ্রনাথ এখানে তুলে ধরতে চেয়েছেন, এবং সেই যে পুরনো সংস্কার যেটা নাকি আমাদেরকে এগোতে দিচ্ছে না, আমাদেরকে একটা জায়গায় বদ্ধ করে রেখেছে, সেই বদ্ধতাটাকে সরিয়ে দেওয়ার জন্য কিছু বিদ্রোহী আমাদের এই সমাজেই থাকে, এবং যার নামে আমরা যেমন ঈশ্বরের নামে বা এরকম আর কি তাদের নামে বলে থাকি যে এই সংস্কারগুলোকে চাপিয়ে দিয়ে রেখেছি সমাজের অন্য বিভিন্ন সম্প্রদায়ের ওপরে। তো একটা সময় তিনি বলছেন যে না, এগুলো কিছু নয়, অর্থাৎ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বলছেন বা বলবেন যে এইগুলো চলবে না। রবীন্দ্রনাথের মনের ইচ্ছে যে এই সমাজে ওই জাতপাত, ওই কুসংস্কার এগুলো দূরীভূত হোক, সবার মধ্যে সবাইকে সমানভাবে অচ্যুত না করে সবাইকে সমানভাবে গ্রহণ করা, এই ব্যাপারটা শেষ পর্যন্ত চালু হোক। তো বাহ্যিক কাহিনীটা অচলায়তন বলে একটা একটা ইনস্টিটিউট, একটা একটা শিক্ষায়তনকে কেন্দ্র করে, কিন্তু আভ্যন্তরীণ কাহিনী হচ্ছে ভারতের সমাজকে কেন্দ্র করে। এই দুটো কাহিনী প্যারালালি চলতে থাকে। বাহ্যিক কাহিনীতে একটা ডায়লগ হচ্ছে, আভ্যন্তরীণ কাহিনীর ওই জায়গাটাকে আমরা টাচ করে করে এগোতে পারি, যাদের একটু সমাজ দেশ পরিস্থিতি সম্পর্কে ধারণা আছে, তারা বুদ্ধি করে এই দুটো জায়গাকে সমানভাবে ধরে নাটকের শেষ পর্যন্ত এগোতে পারে। এটা হচ্ছে রূপক নাটকের ক্ষেত্রে ঘটে, যেখানে বাহ্যিক একটা কাহিনী থাকবে আর তার অভ্যন্তরে আরেকটা কাহিনী থাকবে, দুটো প্যারালালি এগোতে থাকবে। ওকে,
আর সাংকেতিক নাটকের ক্ষেত্রে এই পুরো ব্যাপারটা এভাবে থাকে না, এত স্পষ্টভাবে থাকে না আভ্যন্তরীণ কাহিনীটা। বলছে বক্তব্য বিষয়কে বোঝানোর জন্য রূপক নয়, সংকেতের বা প্রতীকের আশ্রয় নেওয়া হয়। ওকে, রূপক হচ্ছে কি জাস্ট বাইরের কাহিনী আর তার ভেতরের কাহিনী, এরকম অজস্র রূপক কাহিনী, রূপক কবিতা আমরা দেখে থাকি। ওকে, রাজা তোর কাপড় কোথায়, মানে উলঙ্গ রাজা কবিতাটা একটা রূপক কবিতা আমরা জানি, তার বাইরে যেটা যে গল্পটা রয়েছে সেই গল্পের অভ্যন্তরে আরেকটা গল্প চলেছে। ওকে, সেটা এবং একদম শেষ পর্যন্ত আমরা সেটা দেখতে পাই। কিন্তু সাংকেতিক নাটকে এই ব্যাপারটা থাকে না, রূপকটা থাকে না, এখানে কি হয় কিছু সংকেত থাকে। এই জন্য এটা মানে রূপকের চেয়ে আরো গভীরে চলে যায়, এই জন্য এটাকে বুঝে নেওয়াটা আরো দুঃসাধ্য হয়ে পড়ে। তাই সমান্তরাল দুটো কাহিনী ধারা এখানে পাওয়া যায় না। সাধারণত কোনো বিমূর্ত ধারণাকে তুলে ধরার জন্য এমন নাটকের অবতারণা, রূপকের মাধ্যমে সব ক্ষেত্রে একে ফুটিয়ে তোলা যায় না। ওকে, এর আবেদন আমাদের বোধের কাছে, ভালো করে মনে, এগুলো শর্ট কোশ্চেনও বটে। রূপক নাটকের আবেদন আমাদের বুদ্ধির কাছে, আর সাংকেতিক নাটকের আবেদন আমাদের বোধের কাছে। ওকে, উদাহরণ হচ্ছে রাজা নাটক। আজকে যেহেতু একটু সময় চলে গেছে, পরের ব্যাচটা ওয়েট করছে, আমি রাজা নাটকের কাহিনী ধরে ব্যাপারটাকে তাহলে প্রয়োজনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, বা তোমরা যদি রাজা নাটকের কাহিনীটা একটু পড়তে পারো ভালো হয়, একটু দেখে নিও, না হলে আমি পরের ক্লাসে কোনোদিন এটা নিয়ে আলোচনা করে দেবো। আচ্ছা, তবে কিছু কিছু ক্ষেত্রে সাংকেতিক নাটকে রূপকের বৈশিষ্ট্য বা রূপক নাটকে যে সাংকেতিক নাটকের বৈশিষ্ট্য সামান্য এসে যায়। অ্যাকচুয়ালি যে রূপক আর সাংকেতিক নাটকটা একেবারে আলাদা করে দুটোকে দেখানোটা কঠিন হয়ে পড়ে। তবে কিছু নাটকের ক্ষেত্রে রূপকের বৈশিষ্ট্যটা বেশি থাকে, কিছু নাটকের ক্ষেত্রে সাংকেতিক নাটকের বৈশিষ্ট্যটা বেশি থাকে। কিন্তু রূপক নাটকের মধ্যেও সাংকেতিক নাটকের বৈশিষ্ট্য ঢুকে পড়তে পারে, আবার সাংকেতিক নাটকের মধ্যেও রূপক নাটকের কিছু বৈশিষ্ট্য ঢুকে পড়ে। সাংকেতিক নাটকে আগাগোড়া মানে শুরু থেকে শেষ পর্যন্ত ওই রকম একটা আভ্যন্তরীণ কাহিনী থাকে না, অভ্যন্তরে কিছু মেসেজ থাকে, যে মেসেজটাকে অ্যাকচুয়ালি মেসেজ ঠিক ওইভাবে বলা যায় না, তবে হ্যাঁ কিছু একটা বক্তব্য থাকে, সেই বক্তব্যটা আমাদেরকে বুঝে নিতে হয়, এই জন্য বোধ দিয়ে আমাদের সেটাকে একটু বুঝতে হয়, এই হচ্ছে ব্যাপার। এর বাইরে বাকিটা আমি পরে কথা বলবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে রয়েছে প্রাসঙ্গিক তথ্য। নলিনী নাটকটা ভগ্ন হৃদয় থেকে নেওয়া হয়েছে। এখানে আমরা কোনটা কোথা থেকে নেওয়া হয়েছে মূলত সেইগুলো রয়েছে, এর সঙ্গে আরো কিছু রয়েছে পরবর্তী মানে পরিবর্তিত নাম, রবীন্দ্রনাথ এটা বারবারই করতেন। বিসর্জন নাটকটা রাজর্ষি উপন্যাসের প্রথম অংশ থেকে নেওয়া, প্রায়শ্চিত্ত বউ ঠাকুরানীর হাট থেকে নেওয়া। তাহলে এইগুলো আলাদা করে আমি আর বলছি না। ওকে, কিছু আছে গল্প থেকে, কিছু আছে কবিতা থেকে, কিছু আছে তার অন্য নাটক থেকে, আবার কিছু আছে উপন্যাস থেকে নেওয়া, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তপতি নাটকটা এইটা দেখো, এটা একটু রাজা রানী একটা নাটক ছিল, সেটাকে পরিমার্জন করে অভিনয়ের উপযোগী করে লেখা হয় ভৈরবের বলি। কিন্তু তাতে রবীন্দ্রনাথ তৃপ্ত হতে পারেননি, তারপরে একই কাহিনী নিয়ে একেবারে নতুন করে লিখলেন রাজা ও রানী নাটক। ওকে, আর নতুন এই নাটকের নামই হচ্ছে তপতি। তার মানে রাজা রানী নাটক একটা লিখেছিলেন, লেখার পরে সেটাকে একটু অভিনয় করার উপযোগী করে লিখলেন, তার নাম দিলেন ভৈরবের বলি। কিন্তু দেখলেন যে এটাও তার যে মনোপুত হলো না, তখন তিনি কি করলেন, আবার সেটাকে নতুন করে লিখলেন, তখন নাম দিলেন হচ্ছে তপতি। এই হচ্ছে গিয়ে ব্যাপার। মুক্তধারার পূর্ব পরিকল্পিত নাম ছিল পথ। আচ্ছা, এইখানে আরো কিছু, রক্তকরবী রচনাকালে নাম ছিল যক্ষপুরী, পাণ্ডুলিপি আকারেই পরে নাম বদল ঘটে নন্দিনী, পত্রিকায় প্রকাশের সময় রক্তকরবী নামে প্রকাশিত হয়। তাহলে যখন লিখছিলেন যক্ষপুরী পাণ্ডুলিপি আকারে, পরবর্তীতে নন্দিনী নাম করেন যক্ষপুরী বাদ দিয়ে, আর শেষে পত্রিকাতে প্রকাশের সময় নাম দিলেন রক্তকরবী। কালের যাত্রা এই শিরোনামে দুটো নাটক একসঙ্গে প্রকাশিত হয়, রথের রশি আর কবির দীক্ষা, দুটো আলাদা নাটক একসঙ্গে জুড়ে কালের যাত্রা নাম দিয়ে প্রকাশিত হয়। ওকে, এই হচ্ছে গিয়ে বিষয়। আর বাকি যে অংশটুকু সেটা একটু তোমরা পড়লে বুঝতে পারবে। আচ্ছা, আর বাকি এইগুলো একটুখানি দেখে নিও, এগুলো সবই তথ্য। তবে রবীন্দ্রনাথের ওপরেই তথ্যটা একটু বেশি, এর কারণ হচ্ছে
যেহেতু রবীন্দ্রনাথের নাটক তুলনামূলকভাবে অনেক বেশি, এবং রবীন্দ্রনাথ তার নাটকে বারবার নাম পরিবর্তন করেছেন, একটা থেকে আরেকটাতে গেছেন, এইসব কারণে সেই তথ্যগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ওকে, এই হচ্ছে গিয়ে বিষয়। তো একটু দেখে নেবে এই দুজনের ওপরে, আশা করি একটু ভালো করে পড়ে নিয়ে তবে সামনের সপ্তাহে তোমরা পরীক্ষাটা দেবে। ওকে, পরের ব্যাচটা ওয়েট করছে বলে আমি ধীরে ধীরে ওইগুলো একটু ডিসকাস করলাম না, মানে করতে পারলাম না আর কি। ঠিক আছে, আজকে লেট হলো, ওই কম্পিউটারে একটু সমস্যা হচ্ছিল, তার জন্য। আমি পরের মানে কালকে একদম 8টাতেই বসে যাব, এরকমই ভাবনা রয়েছে। তোমরা টেক্সটে যে অংশটুকু রয়েছে সেটা একটু ভালো করে পড়ে নিয়ে কালকের ক্লাসে তোমরা বসো। সবাই ভালো থেকো, হ্যাঁ, শুভরাত্রি সবাইকে।